আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েট টু ইঞ্জিনিয়ার থেকে আমি শেখ রবিউল ইসলাম। আজকের ক্লাসে আপনাদের সাথে আলোচনা করব ডিজাইন অফ স্ট্রাকচার ওয়ানের চ্যাপ্টার 1, যেটাতে আছে হচ্ছে বিভিন্ন প্রকার সিমেন্ট কংক্রিট এবং কাঠামোগত নিরাপত্তা সম্পর্কে ধারণা। তো এখন আমরা একটা ম্যাথ দেখব। এখানে আমাদের বলতেছে কোন একটি কংক্রিট নমুনার সর্বোচ্চ চাপ শক্তি 210 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, কংক্রিটের একক ওজন 2300 কেজি পার মিটার কিউব হলে স্থিতিস্থাপক গুণাঙ্ক আমরা নির্ণয় করো। তো সর্বপ্রথম আমরা দেখব যে আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে এগুলো কোন ইউনিটে দেওয়া আছে। এখানে সর্বোচ্চ চাপ শক্তি বা ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস এফ প্রাইম সি এর মান দেওয়া আছে কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের এম কেজি ইউনিটে। তো এটা হচ্ছে 210 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এবং কংক্রিটের যে ইউনিট ওয়েট ডাব্লু, এই ডাব্লু এর মান দেওয়া আছে 2300 কেজি পার মিটার কিউব। ওকে, তো ডাব্লু কেজি পার মিটার কিউবে এবং এফ প্রাইম সি হচ্ছে কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে। তাহলে এখানে আমরা ফর্মুলাটা ইউজ করব। আমরা যে ফর্মুলা জানি, ইসি ইজ ইকুয়াল টু ডাব্লু টু দি পাওয়ার 1.5 রুট ওভার এফ প্রাইম সি। ডাব্লু এর মান হলো এখানে 2300, এর পাওয়ার হলো 1.5 ইন্টু 0.13 আমাদের ফর্মুলা, ইন্টু এফ প্রাইম সি হলো 210। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এর মান আসবে হলো 215,838.63 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। স্থিতিস্থাপক গুণাঙ্কের মান সাধারণত আমাদের পীড়ন যে এককে থাকে এই একই এককে আসে। এই যে পীড়নের মান, স্ট্রেসের মান যদি কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে থাকে তাহলে আমাদের স্থিতিস্থাপক গুণাঙ্কের মানটাও কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে আসে। আর এটা যদি পিএসআইতে থাকে, অর্থাৎ পাউন্ড পার ইঞ্চ স্কোয়ার, তো পিএসআইতে থাকলে সেক্ষেত্রে আমাদের ইসি এর মানটাও পিএসআইতে আসে। তো এটাই অ্যান্সার। খুবই সহজ অঙ্ক, আশা করছি আমরা বুঝতে পারছি সবাই। আমরা পরবর্তী অঙ্ক দেখব। এখানে একটা নতুন টার্ম আসছে, সেটা হচ্ছে মডুলার রেশিও। তো মডুলার রেশিও নির্ণয়ের একটা ফর্মুলা আছে, আমরা সেটা দেখে নিব অঙ্কের ভিতর। শুরুতে আমরা কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্কটা নির্ণয় করব। এখানে আমাদের দেওয়া আছে এফ প্রাইম সি এর মান 210 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, আর ডাব্লিউ এর মানটা দেওয়া আছে 2400 কেজি পার মিটার কিউব। তো শুরুতে আমরা যদি নির্ণয় করতে চাই কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক ইসি, ইসি এর ফর্মুলা আমরা যেটা জানি, এফ প্রাইম সি কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এবং ডাব্লিউ যদি কেজি পার মিটার কিউবে থাকে তাহলে আমরা জানি ইসি সমান ডাব্লিউ টু দি পাওয়ার 1.5 রুট ওভার এফ প্রাইম সি। তো এখানে যদি আমরা মানগুলো ইনপুট করি, 2400 পাওয়ার 1.5 রুট 210, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে হলো 230067 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তো এটা ছিল কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক বা মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট। এবং মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিলটা আমাদের দেওয়া আছে ইএস, গিভেন ইএস ইজ ইকুয়াল টু 2039,000 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, মডুলার রেশিও একটা নতুন টার্ম। মডুলার রেশিও হচ্ছে স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্কের অনুপাতকে মডুলার রেশিও বলা হয় থাকে। অর্থাৎ গাণিতিকভাবে আমাদের মডুলার রেশিও একে এন দ্বারা প্রকাশ করা হয়। তো মডুলার রেশিও এন ইজ ইকুয়াল টু ইএস বাই ইসি। আমাদের ইএসটা দেওয়া ছিল, ইসিটা আমরা বের করছি। খুবই সিম্পল, জাস্ট দুইটা মান বসাই দিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তো ইএস দেওয়া ছিল আমাদের 2039,000 এবং ইসিটা আমরা পেয়েছি 230067। তো সিম্পল একটা ক্যালকুলেশন, এটাকে ক্যালকুলেশন করলে আসবে 8.86। তো এটাকে আমরা রাউন্ড অফ করে দেব। রাউন্ড অফ করে দিলে এটা আসতেছে 9। ওকে, তো এটা আমাদের অ্যান্সার। মডুলার রেশিও পেলাম 9। এটা মডুলার রেশিও সাধারণত 10-এর আশেপাশে হয়ে থাকে ইন জেনারেল কেস। আর স্থিতিস্থাপক গুণাঙ্ক ইসি আমরা আগে নির্ণয় করি। তো খুবই সহজ অঙ্ক এগুলা, জাস্ট একটাই ফর্মুলা, 2-3টে ফর্মেটে মনে রাখলেই হচ্ছে। তো আশা করছি আমরা সবাই বুঝতে পারছি। আমরা পরবর্তীতে আরেকটা অঙ্ক দেখব। এখানে আমাদের স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি দেওয়া আছে 203900 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। কংক্রিটের একক ওজন দেওয়া আছে 2.4 টন পার ঘনমিটার।
আর এখানে আমাদের ইউনিট দেওয়া আছে টন পার মিটার কিউবে। সো এ প্রাইম সিটা দেওয়া আছে 211 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, আর ডব্লিউ এর মানটা দেওয়া আছে 2.4 টন পার মিটার কিউব। মডুলার রেশিও নির্ণয় করতে হবে। তো আমরা জানি মডুলার রেশিও এন ইজ ইকুয়াল টু ইএস বাই ইসি, সেক্ষেত্রে আমাদের ইসি এর প্রয়োজন হবে। তাহলে সর্বপ্রথম আমরা ইসি অর্থাৎ ইলাস্টিসিটি অফ কংক্রিট নির্ণয় করে নিব। তো ইসি ইজ ইকুয়াল টু, আমরা যদি ডাব্লিউ এর মান টনে দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ফর্মুলাটা জানি হচ্ছে ডাব্লিউ টু দি পাওয়ার 1.5 4270 রুট এফ প্রাইম সি। এখানে সব ভ্যালুগুলো আমরা জানি, জাস্ট ইনপুট করে ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট চলে আসবে। ডাব্লিউ হচ্ছে 2.4 পাওয়ার 1.5 4270 রুট এফ প্রাইম সি হলো 211। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের এখান থেকে ইসি আসবে 2306 অন পর কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আমাদের ইএস বা ইলাস্টিসিটি অফ স্টিল দেওয়া ছিল 203900 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা মডুলার রেশিও এন ইজ ইকুয়াল টু, আমরা জানি এন ইজ ইকুয়াল টু ইএস বাই ইসি। তো ইএস হলো 203900 এবং ইসিটা আমরা বের করেছি 230614। এই দুটাকে ক্যালকুলেশন করলে এটা আমাদের আসবে 8.84। তো এটাকে আমরা রাউন্ড অফ করে 9 লিখে দিব। তো এই ছিল মডুলার রেশিও ক্যালকুলেশন করার প্রসেস, মোটামুটি সেমই আমাদের আগের অঙ্কের সাথে। আশা করছি সবাই বুঝতে পারছি। আমরা পরবর্তীতে লাস্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টার লাস্ট ম্যাথ যেটা দেখব, এটি আদর্শ কংক্রিট সিলিন্ডার নন ইউনিভার্সাল টেস্টিং মেশিনে পরীক্ষা করার সময় 5000 কিলোনিউটন লোডে চূর্ণ করা হলো, কংক্রিটের এ প্রাইম সি এর মান নির্ণয় করো। ওকে, তো এই অঙ্কটা একটু ডিফারেন্ট। এখানে আমাদের এ প্রাইম সি এর মান নির্ণয় করতে হবে। তো এ প্রাইম সি নির্ণয়ের জন্য যেটা করতে হবে, আমাদের কংক্রিটের, এটা কংক্রিট সিলিন্ডার, আদর্শ সিলিন্ডার নমুনার শেপ সাইজটা আমাদেরকে জানতে হবে। তো কংক্রিট সিলিন্ডার নমুনাটা সাধারণত এরকম হয়ে থাকে, আর এই কংক্রিট সিলিন্ডার নমুনার একটা আদর্শ মাপ আছে, সেটা হচ্ছে এটার ব্যাস থাকে হলো 15 সেন্টিমিটার, এটা ডায়ামিটার থেকে 15 সেন্টিমিটার এবং হাইট থেকে 30 সেন্টিমিটার। এটা হচ্ছে কংক্রিট সিলিন্ডার। আর কংক্রিট কিউবের ক্ষেত্রে, যেটা কংক্রিট কিউব নমুনার ক্ষেত্রে আমাদের 3টা ডাইমেনশন থাকে 15 করে, 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এবং হাইটটাও থাকে 15 সেন্টিমিটার। তো আমাদের এ প্রাইম সি এর মান বের করতে হবে। এ প্রাইম সি এর যে ইউনিটটা থাকে এটা থাকে কেজি পার সেন্টিমিটার স্কয়ার। দ্যাট মিনস এটা বোঝা যাচ্ছে যে আমাদের লোডটা থাকবে কেজিতে, আর এই লোডকে ইউনিভার্সাল টেস্টিং মেশিন, এটা সাধারণত যেভাবে নির্ণয় করা হয়, ইউনিভার্সাল টেস্টিং মেশিনে দিলে ডিসপ্লেতে একটা লোড দেখায়, যে লোডে এই যে নমুনাটা ক্রাশ করে আর কি, তো স্যাম্পলটা ক্রাশ করে যে লোডে, এটা হচ্ছে ম্যাক্সিমাম লোড, এখানে বলছে 5000 কিলোনিউটন। তো এই লোডকে সাধারণত এই সিলিন্ডার নমুনার ক্ষেত্রফল দিয়ে ভাগ দেওয়া হয়, তাহলে যেটা পাওয়া যায় ওইটাই হচ্ছে আমাদের এ প্রাইম সি এর মান। এখন সিলিন্ডার নমুনার মাপ যেহেতু আমরা জানি, তো এটা দিয়ে আগে ক্ষেত্রফল বের করবো। তাহলে সিলিন্ডার নমুনার এরিয়া হচ্ছে আমাদের, যেহেতু এটা সিলিন্ড্রিক্যাল শেপ, এই যে এরিয়াটা আসবে এটা হচ্ছে π/4 ডি স্কোয়ার। তো এটা ডায়ামিটার থেকে 15 স্কোয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে 176.78 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তাহলে আমাদের এফ প্রাইম সি ইজ ইকুয়াল টু হবে, এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আমাদের যে এফ প্রাইম সিটা হচ্ছে স্ট্রেস বা পীড়ন। তো স্ট্রেস ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, স্ট্রেস ইজ ডিফাইন এজ দ্য রিয়াকশন ফোর্স পার ইউনিট এরিয়া, অর্থাৎ ফোর্সকে ইউনিট এরিয়া দিয়ে ভাগ দিলে আমরা যে মানটা পাবো ওইটা হচ্ছে স্ট্রেস। তাহলে এখানে P/A, তাহলে আমাদের পিটা দেওয়া আছে 5000 কিলোনিউটন আর এরিয়াটা দেওয়া আছে 176.78 সেন্টিমিটার স্কয়ার, এর উপরটা দেওয়া ছিল কিলোনিউটনে। তো কিলোনিউটন থেকে এটাকে আমরা কেজিতে কনভার্ট করব। তো আমরা জানি 1 কেজিতে 9.8 নিউটন। তো সর্বপ্রথম এই কিলোনিউটনকে 1000 দিয়ে গুণ দিব, তাহলে সেটা আসবে নিউটনে। দেন এটাকে 9.8 দিয়ে ভাগ দিলে এটা চলে আসবে কেজিতে। আর নিচের যে ভ্যালুটা ছিল 176.78, এটা বর্গ সেন্টিমিটার ছিল। ওকে, তো আমরা চাইলে এটুকুকে আলাদাও করে নিতে পারি, 5000 কিলোনিউটনকে আমরা আলাদা এখানে কেজিতে নিয়ে নিতে পারি। এই যে 1000 দিয়ে গুণ 9.8 দিয়ে ভাগ দিয়ে, সেটা করলে আমাদের আসবে 56065.2 কেজি। ওকে, তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে
317.14 এবং ইউনিটটা থাকবে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তো এটাই হলো আমাদের প্রদত্ত নমুনার A'(C) বা সর্বোচ্চ চাপ পীড়ন, ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস। এই অঙ্কটা একটু ডিফারেন্ট ছিল। অন্য অঙ্কগুলোতে আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি বের করছি, কিন্তু এই অঙ্কটাতে অ্যাকচুয়ালি বের করা হয়েছে ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস। তো এই ছিল খুবই সহজ অঙ্ক, আশা করছি আমরা সবাই বুঝতে পারছি। এখন আমরা দেখব বিভিন্ন প্রকার, এই যে আমরা একটু আগে সিলিন্ডার টেস্টের ম্যাথ করে আসলাম, তো এই সিলিন্ডার বা কিউব এগুলো সাধারণত কীভাবে তৈরি করা হয়, কীভাবে পরীক্ষা করা হয়। সাধারণত যেটা করা হয় থাকে একটা নির্দিষ্ট মাপের, এই কিউব এবং সিলিন্ডার এটা হচ্ছে আদর্শ, এই আদর্শ এর একটা মাপ আছে। তো এই নির্দিষ্ট মাপের যে ফর্মওয়ার্ক থাকে, সাধারণত কংক্রিট নির্দিষ্ট অনুপাতে কংক্রিট মিশ্রণ তৈরি করে এটাকে 3 স্তরে এই ফর্মওয়ার্কে দিয়ে কম্প্যাকশন করার মাধ্যমে, একটা রডের মাধ্যমে কম্প্যাকশন 3 স্তরে কম্প্যাকশন করে কাস্টিং করে এরপর কিউরিং করে আমাদের এই কিউব বা সিলিন্ডারগুলো তৈরি করা হয়ে থাকে। তো আমাদের এগুলো সাধারণত 2 ধরনের হয়ে থাকে। কংক্রিট কিউব, যেটা কিউবের আকার হয়ে থাকে 15 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার, অর্থাৎ ডাইমেনশন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই হয় 15 সেন্টিমিটার। আর সিলিন্ডার যেটা হয়ে থাকে, সিলিন্ডারের ব্যাস থাকে এবং উচ্চতা থাকে। সিলিন্ডারের ব্যাস হয় 15 সেন্টিমিটার এবং হাইটটা হয় 30 সেন্টিমিটার। এটা হচ্ছে একটা আদর্শ কংক্রিট কিউব বা সিলিন্ডারের পরিমাপ। আর টেস্ট যেটা করা হয় সেটা হলো টেস্টিং মেশিন আছে আমাদের, ইউনিভার্সাল টেস্টিং মেশিন বা ইউটিএম যেটা। এই ইউনিভার্সাল টেস্টিং মেশিনে এই কংক্রিট কিউব বা সিলিন্ডার নমুনাকে স্থাপনের পর যথাযথভাবে সংস্থাপন করে এরপর এই মেশিনে লোড প্রয়োগ করা হয়। তো এই মেশিনের বাটন প্রেস করে এটাকে লোড দেওয়া শুরু করলে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত একটা লোড নিতে পারে, দেন এটা হঠাৎ করে ক্র্যাশ হয়ে যায়। তো এই যে পরিমাণ লোড সর্বোচ্চ নিতে পারে এটা ডিসপ্লেতে শো করে, দেন ওই সর্বোচ্চ লোড থেকে আমরা এটার যে একটা এরিয়া পাই, এই এরিয়া দিয়ে ভাগ দিয়ে আমরা কম্প্রেসিভ স্ট্রেস নির্ণয় করি। এখন দেখব বিভিন্ন প্রকার লোডের শ্রেণীবিভাগ। লোড, একটা কাঠামো নির্মাণের ক্ষেত্রে সবথেকে বেশি যে বিষয়টা কনসিডার করা হয় সেটা হচ্ছে লোড। এই কাঠামোর অনেক ধরনের লোড আসতে পারে। সর্বপ্রথম যেটা আসে আমাদের সেটা হচ্ছে ডেড লোড, এরপর আসতে পারে লাইভ লোড, এরপর হচ্ছে আর্থকুইক লোড বা ইকিউ, আর্থকুইক লোড আসতে পারে। এরপর আসে আমাদের উইন্ড লোড। উইন্ড লোড এছাড়াও যে সকল দেশ শীত প্রধান দেশ, সে সকল দেশে স্নোফল হয়ে থাকে, তো সে সকল দেশের স্ট্রাকচার ডিজাইনের ক্ষেত্রে কিন্তু উইন্ড লোড, স্নো লোডও ক্যালকুলেশন করা হয়ে থাকে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে স্নো লোড ক্যালকুলেশন বা কনসিডারেশন করা হয় না। এই লোডগুলো সম্পর্কে যদি আমরা একটু বিস্তারিত জানি, সেটা হচ্ছে ডেড লোড। যেটা ডেড লোডটা হচ্ছে আমাদের যে সকল লোড কাঠামোতে স্থায়ীভাবে থেকে যায় বা খুবই দীর্ঘস্থায়ী হয়, এই লোডগুলো হচ্ছে ডেড লোড। ডেড লোডের ভিতর সবথেকে বড় যে কনসিডারেশনটা বা ডেড লোডের সবচেয়ে বড় যে শ্রেণীবিভাগটা সেটা হচ্ছে আমাদের কাঠামোর সেলফ ওয়েট বা নিজস্ব ওজন। কাঠামোর যে সেলফ ওয়েটটা থাকে, স্ট্রাকচার নিজস্ব ওজনটা, এটা হচ্ছে আমাদের ডেড লোড মূলত। এছাড়াও যদি আমরা একটা কলেজ বিল্ডিং চিন্তা করি, তো সেক্ষেত্রে যদি একটা কলেজ বিল্ডিং হয়ে থাকে এবং এইটা ক্লাসরুমগুলোতে আমরা দেখি যে ক্লাসরুমগুলোতে চেয়ার থাকে, টেবিল থাকে, তো এইগুলো মূলত কাঠামোর সাথে এটা লাইফ টাইম সাস্টেন করে, এগুলো ডেড লোড হিসেবে বিবেচনা হয়ে থাকে। বা যে সকল যন্ত্রপাতি আমাদের ল্যাবে যে সকল যন্ত্রপাতি থাকে লাইফ টাইম সাস্টেন করে, এগুলো ডেড লোড অন্তর্ভুক্ত। আর লাইভ লোডটা হচ্ছে যে সকল লোড সময়ের সাথে সাথে স্থানান্তরিত হয়, এটা হচ্ছে লাইভ লোড। যেমন ছাত্রছাত্রী বা টিচার, শিক্ষক, যারা একটা নির্দিষ্ট সময় বিল্ডিংয়ে অবস্থান করতেছে আবার নির্দিষ্ট সময় শেষে চলে যাচ্ছে, এনাদের যে লোডটা আসবে এটা হবে লাইভ লোড অন্তর্ভুক্ত। আর্থকুইক লোডটা হচ্ছে যখন ভূমিকম্প হয়, এই ভূমিকম্পের ফলে কাঠামোতে একটা কম্পন সৃষ্টি হয়, তো এটার এফেক্টে যে লোডটা আসতেছে এটা হচ্ছে আর্থকুইক লোড। আর উইন্ড লোডটা সাধারণত স্ট্রাকচারে হরিজন্টালি অ্যাক্টিং হয়, অর্থাৎ বাতাসের কারণে যে লোডটা কাঠামোর উপর পড়ে, এটা হচ্ছে উইন্ড লোড। ডিফাইন রিক্টার স্কেল, টেকটনিক প্লেট অ্যান্ড এপিসেন্টার। এখানে রিক্টার স্কেলটা হচ্ছে ভূমিকম্প পরিমাপের যে স্কেলটা, এটা হলো রিক্টার স্কেল। টেকটনিক প্লেট সাধারণত এটা টেকটনিক প্লেটটা হচ্ছে এটা জিওটেকের বিষয়। আসলে টেকটনিক প্লেটটা হচ্ছে যে আমাদের পৃথিবীর নিচে যে সকল প্লেট আছে, প্লেটের উপরে কিন্তু এই আমাদের এক একটা মহাদেশ অবস্থিত, এই প্লেটগুলো হচ্ছে টেকটনিক প্লেট। আর ইপি সেন্টারটা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র, যেখান থেকে ভূমিকম্পের উৎপত্তিটা হয়,
ওই পয়েন্টকে বলা হয় এপিসেন্টার। আমাদের পরবর্তী টপিক ছিল কাঠামোগত নিরাপত্তার প্রয়োজনীয়তা। ও একটা কাঠামো যখন ডিজাইন করা হয় তো সেক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টা কনসিডারেশনে আনা হয় সেটা হচ্ছে সেফটি। আমরা সাধারণত একটা কাঠামো ডিজাইন এবং কনস্ট্রাক্ট করার ক্ষেত্রে কয়েকটা বিষয় কনসিডার করি, সেফটি, সার্ভিসেবিলিটি, ডিউরেবিলিটি, তো এইগুলা। তো সেফটি হলো, এছাড়াও আমাদের ইকোনমিক কনসিডারেশন করা হয়। তো সেফটি হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট, যে একটা কাঠামো যে আমরা ইউজ করবো এটা অবশ্যই সেফ হওয়া লাগবে, এরপর এটা ডিউরেবল হওয়া লাগবে, দেন এটা সার্ভিসেবল হওয়া লাগবে, এটা লাইফ টাইমে যাতে আমরা যে উদ্দেশ্যে ব্যবহার করা হয় নির্মাণ করা হয়ে থাকে এই উদ্দেশ্যে ভালোভাবে যাতে ব্যবহার করতে পারি, এটা হচ্ছে আমাদের সার্ভিসেবিলিটি। তো সার্ভিসেবিলিটি ক্রাইটেরিয়ার ভিতর ডিফ্লেকশন আছে, যেটা আমরা এই স্ট্রাকচারাল ডিজাইন অফ স্ট্রাকচারের পরবর্তী চ্যাপ্টারগুলোতে জানবো, বিশদভাবে আলোচনা হবে এটা নিয়ে। তো এছাড়াও আমাদের এই কাঠামোগত নিরাপত্তার প্রয়োজনীয়তা হচ্ছে যে একটা স্ট্রাকচার যখন আমরা ডিজাইন এবং কনস্ট্রাক্ট করবো এটা অবশ্যই সেফ হতে হবে। আর একটা স্ট্রাকচার ডিজাইন করার মেইন উদ্দেশ্যই হচ্ছে এটাকে আমাদের কলাপস থেকে রক্ষা করা, এটা কলাপস না করে। এছাড়াও আমাদের এই ডিজাইন করার আগে সাধারণত অ্যানালাইসিস করা হয় যে আমাদের কাঠামোর উপর কী কী ধরনের লোড আসতে পারে, এই সকল লোডের কারণে আমাদের কাঠামোর সাইজটা নির্ণয় করা হয়, সাইজটা কীরূপ হবে। এছাড়াও আমাদের যে লোডগুলো কনসিডার করতেছি, আমাদের প্রকৃত যে লোড আরোপিত হবে এই দুইটা লোড সেম কিনা, এর ভিতরে কী পরিমাণ পার্থক্য থাকবে, আর লোডের ডিস্ট্রিবিউশনটা কীভাবে হবে। দেন এখানে সেফটি পারপাসে আমাদের কিন্তু একটা কাঠামো নির্মাণের ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি ইউজ করা হয়, অর্থাৎ একটা কাঠামোর যে ম্যাটেরিয়ালস আমরা ব্যবহার করি এই ম্যাটেরিয়ালসের যে স্ট্রেংথ থাকে এই স্ট্রেংথকে কখনো কখনো ফ্যাক্টর অফ সেফটি দিয়ে গুণ করে স্ট্রেংথকে বাড়িয়ে নেওয়া হয়, অথবা কখনো কখনো স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর দ্বারা গুণ করে স্ট্রেংথকে কমিয়ে নিয়ে অর্থাৎ কম কনসিডার করে ডিজাইন করা হয়ে থাকে। তো এই সব কিছু মূল উদ্দেশ্য একটাই, সেটা হলো সেফটি। তো আমাদের একটা স্ট্রাকচার ডিজাইন এবং কনস্ট্রাক্টের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে কাঠামোটা যাতে সেফ হয়ে থাকে। তো এটা মূলত সেফটির প্রয়োজনীয়তা। এরপর আসছে সেফটি প্রভিশন বা নিরাপত্তা বিধি বা নিরাপত্তা অনুবিধি যেটা। তো সেফটি প্রভিশনটা হচ্ছে আমাদের কাঠামো ডিজাইনের ক্ষেত্রে আমাদের যে মোমেন্ট ক্যাপাসিটি, মোমেন্ট রেজিস্টিং ক্যাপাসিটি, শেয়ার রেজিস্টিং ক্যাপাসিটি, লোড বেয়ারিং ক্যাপাসিটি, এই ক্যাপাসিটিগুলোকে এই সেফটি প্রভিশন অনুযায়ী আমাদের কিছু ফ্যাক্টর দিয়ে গুণ করা হয়ে থাকে। তো এই ফ্যাক্টরগুলো সাধারণত আমাদের বিএনবিসি হলো বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। এই বিল্ডিং কোড অনুসারে সাধারণত আমাদের কাঠামোগুলো ডিজাইন করা হয়ে থাকে। তো এই কোডের আপডেট ভার্সন হচ্ছে 2020, বিএনবিসি 2020। এই বিএনবিসি 2020-তে আমাদের সব সেফটি প্রভিশনগুলো উল্লেখ করা আছে। যেমন সেফটি প্রভিশনের ক্ষেত্রে আমরা যদি কোনো একটা কাঠামোর টোটাল লোড কনসিডার করতে চাই সেক্ষেত্রে আমাদের 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড। ডেড লোডের সাথে 1.2 ফ্যাক্টর গুণ দেওয়া হয়, আর লাইভ লোডের সাথে 1.6 ফ্যাক্টর গুণ দেওয়া হয়। এই যে ফ্যাক্টরগুলো গুণ দেওয়ার মাধ্যমে আমাদের কিন্তু লোডকে, প্রকৃত যে লোড আসতেছে তার থেকে একটু বেশি বাড়ায় নেওয়া হয় এবং এই বেশি কনসিডার করে ডিজাইন করা হয়। তো এইগুলো হচ্ছে সেফটি প্রভিশন। এটা আমাদের বিএনবিসির যে পুরাতন যে ভার্সনটা ছিল ওইখানে মূলত মনে হয় এটা ছিল 1.4 ডেড লোড প্লাস 1.7 লাইভ লোড। তো এটা এখন আর ব্যবহার হয় না। এখন বিএনবিসি 2020 অনুযায়ী আমাদের লোড ফ্যাক্টর হয় 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড। এটা হচ্ছে বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে। আর ব্রিজ ডিজাইনের ক্ষেত্রে এগুলো ছাড়া আরও অনেক কম্বিনেশন আছে, এখানে আর্থ কুইক লোড, উইন্ড লোড অনেকগুলোই কনসিডারেশন করা হয়। তো এইগুলো হচ্ছে সেফটি প্রভিশন, যে আমাদের লোড বেয়ারিং ক্যাপাসিটি, মোমেন্ট, শেয়ার রেজিস্টিং ক্যাপাসিটি, এই ক্যাপাসিটিগুলোকে বিভিন্ন সেফটি ফ্যাক্টর দিয়ে প্রভিশন দিয়ে গুণ করে কাঠামোগুলো ডিজাইন করা হয়ে থাকে। তো এই ছিল মোটামুটি এই চ্যাপ্টার সম্পর্কিত আলোচনা। এখানে বেশ কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। এই চ্যাপ্টারটা একটু বড়, থিওরিটিক্যাল। এখানে ডিজাইন অফ স্ট্রাকচারের মূলত আমাদের ডিজাইন অফ স্ট্রাকচার রিলেটেড যে থিওরিগুলো আছে এইগুলো আলোচনা করা আছে। প্রথমে আসতেছে কংক্রিট কাকে বলে আমরা জেনে এসেছি, কংক্রিটের উপাদান, কংক্রিট কত প্রকার হয়, এছাড়াও বিভিন্ন প্রকার কংক্রিট, প্রিস্ট্রেস কংক্রিট, রিইনফোর্সড কংক্রিট, কোনটা কখন ব্যবহার করা হয়ে থাকে। আর এখানে একটা প্রশ্ন আছে সিমেন্টের সাউন্ডনেস পরীক্ষার উদ্দেশ্য। তো সিমেন্টের সাউন্ডনেস টেস্ট হলো সিমেন্টের এক প্রকার টেস্ট, এটার মাধ্যমে সিমেন্টের গুণগত মান পরীক্ষা করা হয়ে থাকে। আর এই বিভিন্ন সিমেন্টের ক্ষেত্রে সেটিং টাইম অর্থাৎ সিমেন্টের জমাট বাঁধার সময়টা ভিন্ন হয়ে থাকে। সিমেন্টের সাউন্ডনেস টেস্ট এবং সেটিং টাইম সম্পর্কে বইয়ে বিস্তারিত আছে, ওখান থেকে দেখে নিতে হবে। ওয়ার্কিং স্ট্রেস এবং অ্যালোয়েবল স্ট্রেস দুটো সম্পর্কে আমরা জেনেছি, অনুমোদনযোগ্য এবং কার্যকরী পীড়ন।
কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক সম্পর্কে আমরা জেনেছি। কংক্রিটের চাপ শক্তি নিরূপণে সিলিন্ডার টেস্ট কীভাবে সিলিন্ডার তৈরি করা হয়, এর টেস্ট কীভাবে করা হয় এটা সম্পর্কে আমরা জেনেছি। মডুলার রেশিও সম্পর্কে আমরা জেনেছি এবং এখানে কিছু সংক্ষিপ্ত নাম দেওয়া আছে যেগুলো পূর্ণ নাম লিখতে হবে, এগুলা বই বিস্তারিত দেওয়া আছে। আমি কয়েকটা যদি বলে দিই, এসিআইটা হচ্ছে আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট, AAASIটা হচ্ছে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ স্টেজ হাই অফিসিয়াল, WSD ওয়ার্কিং স্টেজ ডিজাইন মেথড, ESD হলো আলটিমেট স্ট্যান্ড ডিজাইন মেথড, BNBC হলো বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, ASTM হচ্ছে আমেরিকান সোসাইটি অফ টেস্টিং ম্যাটেরিয়ালস, আর BS বাংলাদেশ স্ট্যান্ডার্ড, AASSTO হলো আমেরিকান অ্যাসোসিয়েশন অফ স্টেট হাইওয়ে অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফিসিয়াল, এটা মতো রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট নিয়ে কাজ করে। BST হলো বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট, ISI ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, এই মোটামুটি। আর WSD এবং ESD হলো দুটা মেথড, এই মেথডে মূলত কংক্রিট স্ট্রাকচারগুলো ডিজাইন করা হয়ে থাকে। এরপর সংক্ষিপ্ত রচনার প্রশ্নের ভিতরে আসতেছে RCC এর সুবিধা সীমাবদ্ধতা অসুবিধা। এখান থেকে মূলত আমাদের এই চ্যাপ্টার থেকে প্লেন কংক্রিট, রেনফোর্সড কংক্রিট এবং প্রিস্টেস কংক্রিট সব প্রকার কংক্রিটের সুবিধা অসুবিধা সীমাবদ্ধতাগুলো আমাদেরকে ভালোভাবে জানা থাকতে হবে। এখানে এই প্রশ্নগুলোই বারবার আসছে, প্রিস্টেস কংক্রিটের সুবিধা অসুবিধা। কিউব সিলিন্ডার টেস্টের ভিতরে কোনটা বেশি নির্ভরশীল? এখানে আমাদের কিউব সিলিন্ডার টেস্টের ভিতরে সাধারণত সিলিন্ডার টেস্টটা বেশি নির্ভরশীল, কারণ এটা হচ্ছে BNBC কোড অনুযায়ী আমাদের এই সিলিন্ডার টেস্টটা বেশি নির্ভরশীল। এখানে ফুল মিনিং আছে, কিছু ফুল মিনিংগুলো বইয়ে দেওয়া আছে, তারপরে আমি এগুলো যদি লিখে দিই। এসিআই হলো আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট, ASTM হচ্ছে আমেরিকান সোসাইটি ফর টেস্টিং ম্যাটেরিয়ালস, BNBCটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, আর WSTটা হচ্ছে ওয়ার্কিং স্টেজ ডিজাইন, এটা হচ্ছে একটা ডিজাইন মেথড, ওয়ার্কিং স্টেজ ডিজাইন। আর USDটা হলো আলটিমেট স্ট্যান্ড ডিজাইন, এটা একটা ডিজাইন মেথড, আলটিমেট স্ট্যান্ড ডিজাইন। এই ছিল মোটামুটি আমাদের স্ট্রাকচারাল ডিজাইন অফ স্ট্রাকচার 1-এর প্রথম চ্যাপ্টার সম্পর্কিত আলোচনা। আশা করছি আমরা সবাই বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে।